আজ আমি দশম শ্রেণীর মডেল অ্যাক্টিভিটি টাস্ক এর কিছু প্রশ্ন উত্তর সম্বন্ধে আলোচনা করব। আজকের প্রথম প্রশ্ন, সঠিক উত্তর নির্বাচন করো। একের দাগের প্রথম প্রশ্ন, যেটি মৃদু তড়িৎ বিশ্লেষ্য সেটি হলো, চারটে অপশান আছে, সোডিয়াম ক্লোরাইড, অ্যামোনিয়াম সালফেট, সালফিউরিক অ্যাসিড, অ্যাসিটিক অ্যাসিড। সঠিক উত্তর ঘ, অ্যাসিটিক অ্যাসিড। মৃদু তড়িৎ বিশ্লেষ্য পদার্থ। প্রথমে জানতে হবে তড়িৎ বিশ্লেষ্য পদার্থ কাদের বলে। যেসব যৌগিক পদার্থ বিগলিত অবস্থায় অথবা উপযুক্ত দ্রাবকে দ্রবীভূত অবস্থায় স্বতঃস্ফূর্তভাবে বিপরীত তড়িৎযুক্ত আয়নে বিয়োজিত হয়, বিয়োজিত আয়নের সাহায্যে তড়িৎ পরিবহন করে এবং তড়িৎ পরিবহনের সময় নির্দিষ্ট তড়িৎদ্বারে রাসায়নিকভাবে বিশ্লিষ্ট হয়ে নতুন পদার্থ উৎপন্ন করে, তাদের তড়িৎ বিশ্লেষ্য পদার্থ বলে। তড়িৎ বিশ্লেষ্য পদার্থ দুই রকমের, তীব্র তড়িৎ বিশ্লেষ্য পদার্থ আর মৃদু তড়িৎ বিশ্লেষ্য পদার্থ। তীব্র তড়িৎ বিশ্লেষ্য পদার্থ কাদের বলবো? যেসব যৌগ জলীয় দ্রবণে প্রায় সম্পূর্ণরূপে বিপরীত তড়িৎযুক্ত আয়নে বিয়োজিত হয়, তাদের তীব্র তড়িৎ বিশ্লেষ্য পদার্থ বলা হয়। সোডিয়াম ক্লোরাইড, অ্যামোনিয়াম সালফেট, সালফিউরিক অ্যাসিড এরা তীব্র তড়িৎ বিশ্লেষ্য পদার্থ, কারণ এরা জলীয় দ্রবণে সম্পূর্ণরূপে বিয়োজিত হয়ে বিপরীত তড়িৎযুক্ত আয়ন উৎপন্ন করে। একমাত্র অ্যাসিটিক অ্যাসিড মৃদু তড়িৎ বিশ্লেষ্য পদার্থ। মৃদু তড়িৎ বিশ্লেষ্য পদার্থ কাদের বলবো? যেসব যৌগ জলীয় দ্রবণে আংশিকভাবে বা সামান্য পরিমাণে বিপরীত তড়িৎযুক্ত আয়নে বিয়োজিত হয়, তাদের মৃদু তড়িৎ বিশ্লেষ্য বলা হয়। অ্যাসিটিক অ্যাসিড, অ্যামোনিয়াম হাইড্রোক্সাইড এগুলো হবে মৃদু তড়িৎ বিশ্লেষ্য পদার্থ। পরের প্রশ্ন, অ্যামোনিয়া গ্যাসকে শুষ্ক করতে হলে যে যৌগটি উপযুক্ত তা হলো, চারটি অপশান আছে, P4O10, দ্বিতীয় অপশান আছে গাঢ় H2SO4, 3 নম্বর আছে অনার্দ্র ক্যালসিয়াম ক্লোরাইড, 4 আছে ক্যালসিয়াম অক্সাইড CaO। সঠিক উত্তর ঘ, CaO। কেন না, কোনো গ্যাস শুষ্ককরণের নীতি কি না, কোনো গ্যাসকে শুষ্ক করার সময় এমন একটি পদার্থ নির্বাচন করা উচিত যাতে তারা পরস্পরের সাথে বিক্রিয়া না করে। যে পদার্থ দিয়ে শুষ্ককরণ করব সেই পদার্থ যেন ওই পদার্থের সঙ্গে বিক্রিয়া না করে। তাহলে ভিন্নধর্মী দুটি পদার্থের মধ্যেই রাসায়নিক বিক্রিয়া ঘটে থাকে, কাজেই একই ধর্মযুক্ত শোষক পদার্থ এই কাজে ব্যবহার করা উচিত। অ্যামোনিয়া ক্ষারীয় গ্যাস, পোড়াচুন CaO ক্ষারকীয় জল শোষক পদার্থ, এই জন্য পোড়াচুনের ভেতর দিয়ে আর্দ্র অ্যামোনিয়া গ্যাস প্রবাহিত করলে অ্যামোনিয়া শুষ্ক করা যায়। এবারে ঘন সালফিউরিক অ্যাসিড, গলিত ক্যালসিয়াম ক্লোরাইড এরা শুষ্ক করা যায় না। কেন না, ঘন সালফিউরিক অ্যাসিড অ্যামোনিয়ার মধ্য দিয়ে যখন পাঠানো হবে তখন কি হবে না, সেখানে একটা বিক্রিয়া করে অ্যামোনিয়াম সালফেট লবণ উৎপন্ন করবে। ক্যালসিয়াম ক্লোরাইড পাঠালে একইভাবে ক্যালসিয়াম ক্লোরাইডের সঙ্গে অ্যামোনিয়া গ্যাস বিক্রিয়া করে একটা যৌথ যৌগ তৈরি করবে CaCl2 8NH3। এই জন্য এগুলো ব্যবহার করেন। ফসফরাস পেন্টাক্সাইড দ্বারাও শুষ্ক করা যাবে না, কারণ এখানেও ফসফরাস পেন্টাক্সাইডের সাহায্যে শুষ্কীকরণ করতে গেলে একটা অ্যামোনিয়াম ফসফেট লবণ উৎপন্ন হবে। তাহলে সঠিক উত্তর হচ্ছে পোড়াচুন ক্যালসিয়াম অক্সাইড। তারপরে প্রশ্ন, তাপ পরিবাহিতাঙ্কের SI একক। আচ্ছা, সাধারণত বইয়ে তাপ পরিবাহিতাঙ্কের CGS একক থাকে, এখানে SI একক বলেছি। তাহলে SI একক আমার যদি CGS এককটা মুখস্থ থাকে তাহলে আমি তাকে কনভার্ট করে নিতে হবে SI পদ্ধতিতে। তাপ পরিবাহিতাঙ্ক এর একক জানতে গেলে তাপ পরিবাহী যে হয়
দুটি দেয়ালের মধ্যে বা একটা বস্তুর দুটি পৃষ্ঠের মধ্যে তাপের যে পরিবহন হয় এক প্রান্ত থেকে আরেক প্রান্তে, সেটা কোন কোন বিষয়ের উপর নির্ভর করবে? সেটা যে বস্তুটা নেওয়া হয়েছে তার প্রস্থচ্ছেদের ক্ষেত্রফলের উপর নির্ভর করবে, কতটা উষ্ণতার পার্থক্য আছে দুই পৃষ্ঠের মধ্যে তার উপর নির্ভর করবে, ব্লকটার দৈর্ঘ্য তার উপর নির্ভর করবে। এই করলে কে এর যে ইকুয়েশনটা দাঁড়াবে তাপ পরিবাহিতাঙ্ক, কে ইকুয়াল টু কি দাঁড়াবে? কিউ এল বাই টি এ আর থিটা। এখানে টি হচ্ছে যে টাইম আর থিটা হচ্ছে যে তাপমাত্রার পার্থক্য। তাহলে অ্যাকচুয়ালি তাপ পরিবাহিতাঙ্কের একক আমরা জানি ক্যালোরি পার সেকেন্ড পার সেন্টিমিটার পার ডিগ্রি সেলসিয়াস। এই পুরোটাকে যদি আমি এসআই পদ্ধতিতে নিয়ে যাই তাহলে ক্যালোরি পার সেকেন্ড, এইটাকে আমি বলবো ওয়াট পার সেকেন্ড, জুল পার সেকেন্ড। জুল পার সেকেন্ড মানে ওয়াট। তারপরে পার সেন্টিমিটার ছিল, ওটা এসআই পদ্ধতিতে হবে পার মিটার। আর ডিগ্রি সেলসিয়াসটা আছে, ওটাকে ডিগ্রি সেলসিয়াসের জায়গায় হয়ে যাবে কেলভিন। অর্থাৎ এসআই পদ্ধতিতে তাপ পরিবাহিতাঙ্কের একক হবে ওয়াট পার মিটার পার কেলভিন। অর্থাৎ এখানে 4টে অপশন আছে, তার মধ্যে গয়ের উত্তরটা ঠিক। আমাদের মনে রাখতে হবে তাপ পরিবাহিতাঙ্কের সিজিএস পদ্ধতি একক ক্যালোরি পার মিটার। এই ক্যালোরি পার মিটার এইটা এসআই পদ্ধতিতে হবে জুল পার মিটার, ক্যালোরি পার সেকেন্ড, এইটা হয়ে যাবে জুল পার সেকেন্ড। জুল পার সেকেন্ড ইকুয়াল টু ওয়াট। এবারে পার মিটার ছিল, সেন্টিমিটার ছিল, সেটা পার মিটার হয়ে যাবে। আর ডিগ্রি সেলসিয়াস ছিল, সেটা কেলভিন হয়ে যাবে। অর্থাৎ ওয়াট পার মিটার পার কেলভিন। নেক্সট, নিচের বাক্যগুলি সত্য মিথ্যা নিরূপণ করো। তড়িৎ বিশ্লেষণের সময় দ্রবণের মধ্য দিয়ে তড়িৎ পরিবহন করে ইলেকট্রন। এটি ভুল, এটি মিথ্যা। কারণ আমরা জানি একমাত্র ধাতুর মধ্যেই মুক্ত ইলেকট্রন থাকে। তার ফলে যখন কোনো পরিবাহী, ধাতব পরিবাহীর মধ্য দিয়ে তড়িৎ পরিবহন হয়, সেখানে তড়িৎ পরিবহন করে ইলেকট্রন। কিন্তু তড়িৎ বিশ্লেষ্য পদার্থে কি হয়? সেখানে তড়িৎ বিশ্লেষ্য পদার্থ জলে দ্রবীভূত হয়ে বিপরীত আধান উৎপন্ন করে। তাই এখানে ইলেকট্রন তড়িৎ পরিবহন করে না, এখানে আয়ন তড়িৎ পরিবহন করে। তড়িৎ বিশ্লেষণের সময় দ্রবণের মধ্য দিয়ে তড়িৎ পরিবহন করে আয়ন, ইলেকট্রন নয়। তারপরের প্রশ্ন বলছে যে ধাতুর আকরিক থেকে ধাতু নিষ্কাশনে বিজারণ অপরিহার্য। ধাতুর আকরিক থেকে ধাতু নিষ্কাশনে বিজারণ অপরিহার্য। সত্য। কেন না? ধাতু নিষ্কাশনের সময় সর্বদা একটি বিজারণ বিক্রিয়া হয়। তোমরা জানো উচ্চ উষ্ণতায় অক্সিজেনের প্রতি অ্যালুমিনিয়াম ধাতুর আসক্তি তীব্র হওয়ায় এটি তীব্র বিজারক হিসাবে কাজ করে। এই কারণে রেড হেমাটাইট অ্যালুমিনিয়াম চূর্ণ সহযোগে উত্তপ্ত করলে প্রায় 2000 ডিগ্রি সেন্টিগ্রেড উষ্ণতায় বিজারিত হয়ে গলিত আয়রনে পরিণত হয়। এই যে অক্সিজেনের প্রতি তীব্র আসক্তি ধাতু, ওই জন্য এখানে বিজারণ হচ্ছে। অতএব ধাতুর আকরিক থেকে ধাতু নিষ্কাশনে বিজারণ অপরিহার্য। তারপরে প্রশ্ন বলেছে যে দৈর্ঘ্য প্রসারণ গুণাঙ্কের এককের দৈর্ঘ্য প্রসারণ গুণাঙ্কের এককে দৈর্ঘ্যের একক নাই। কথাটা ঠিক, সংজ্ঞাটা তোমাকে মনে করতে হবে। দৈর্ঘ্য প্রসারণ গুণাঙ্ক কাকে বলে, ক্ষেত্র প্রসারণ গুণাঙ্ক কাকে বলে, আয়তন প্রসারণ গুণাঙ্ক কাকে বলে, এই সংজ্ঞাগুলো খুব গুরুত্বপূর্ণ। ওই সংজ্ঞাই বলে দিবে যে দৈর্ঘ্য প্রসারণ গুণাঙ্কের একক কি হবে। দৈর্ঘ্য প্রসারণ গুণাঙ্কের এককে কি বলা হয়েছিল না, প্রতি 1 ডিগ্রি উষ্ণতা বৃদ্ধির জন্য কোনো কঠিন পদার্থের প্রতি একক দৈর্ঘ্যে যে দৈর্ঘ্য প্রসারণ হয় তাকে ওই পদার্থের রৈখিক প্রসারণ গুণাঙ্ক বলে।
তাহলে কি হলো, প্রতি 1 ডিগ্রি উষ্ণতা বৃদ্ধির জন্য কোনো কঠিন পদার্থের প্রতি একক দৈর্ঘ্যের যে দৈর্ঘ্য প্রসারণ হচ্ছে, অর্থাৎ উষ্ণতা বৃদ্ধির সঙ্গে দৈর্ঘ্য প্রসারণ হয়। ওই জন্য দৈর্ঘ্য প্রসারণ গুণাঙ্কের একক কিভাবে হয়, সেখানে হয় ডিগ্রি পার ডিগ্রি সেলসিয়াস, পার কেলভিন, পার ডিগ্রি ফারেনহাইট, এই এককই হয়, ওখানে দৈর্ঘ্যের কোনো একক নেই। নেক্সট, সংক্ষিপ্ত উত্তর দাও। ক্যালসিয়াম কার্বনেটের মধ্যে ভর হিসাবে ক্যালসিয়ামের শতকরা পরিমাণ নির্ণয় করো। ক্যালসিয়াম কার্বনেটের সংকেতটা জানতে হবে CaCO3। এই ক্যালসিয়াম কার্বনেটের আণবিক ভর কত? ক্যালসিয়ামের 40, কার্বনের 12 আর অক্সিজেনের 16, তিনটে অক্সিজেন আছে 16 × 3, অর্থাৎ ক্যালসিয়াম কার্বনেটের আণবিক ভর 40 + 12 + 48 = 100 গ্রাম। এখানে বলেই দিয়েছে, আর বের করতে হবে না, যে শতকরা পরিমাণ নির্ণয় করতে বলেছে, যেখানে বলছে ক্যালসিয়াম 40, অর্থাৎ ক্যালসিয়ামের আণবিক ভর 40। তাহলে আমি যে বের করলাম ক্যালসিয়াম কার্বনেটের আণবিক ভর কত? 100 গ্রাম। তাহলে 100 গ্রাম ক্যালসিয়াম কার্বনেটে ক্যালসিয়াম আছে কত? 40 গ্রাম। তাহলে ক্যালসিয়ামের শতকরা পরিমাণ কত হলো? 40 গ্রাম, অর্থাৎ 40%। যদি আমি শতকরা কথাটা বলে দিই তাহলে বলবো 40 গ্রাম, আর নাহলে ক্যালসিয়ামের পরিমাণ আমি যদি বলি ক্যালসিয়াম কার্বনেটে ক্যালসিয়ামের পরিমাণ 40%। ক্যালসিয়াম কার্বনেটের মধ্যে ভর হিসাবে ক্যালসিয়ামের শতকরা পরিমাণ কত? 40%। তাহলে প্রথমে আমরা ক্যালসিয়াম কার্বনেটের আণবিক ভর বের করব। ক্যালসিয়াম কার্বনেটের আণবিক ভর 100 গ্রাম, অর্থাৎ 100 গ্রাম ক্যালসিয়াম কার্বনেটের মধ্যে 40 গ্রাম ক্যালসিয়াম আছে, তাহলে শতকরা পরিমাণ কত? 40। আচ্ছা, নেক্সট প্রশ্ন, অ্যামোনিয়া, সালফার ট্রাইঅক্সাইড ইত্যাদি শিল্প উৎপাদনে ব্যবহৃত অনুঘটকের সূক্ষ্ম চূর্ণ আকারে রাখা হয় কেন? ব্যবহৃত অনুঘটক সূক্ষ্ম চূর্ণ আকারে নেওয়া হয় কারণ অনুঘটকের কাজ কি? অনুঘটকের কাজ বিক্রিয়ার বেগ বাড়ায়। তাহলে বিক্রিয়ার বেগ বাড়াতে গেলে অনুঘটকটাকে ওই বিক্রিয়ক পদার্থের সঙ্গে মিশে যেতে হবে। তাহলে অনুঘটক যত সূক্ষ্ম চূর্ণ হবে তত সে কি করবে না, সে বিক্রিয়ক পদার্থগুলির সঙ্গে মিশে যাবে, কারণ চূর্ণ অনুঘটকের পৃষ্ঠতলের ক্ষেত্রফল বৃদ্ধি পায়। একটা বড় পাথর, তাকে যদি তুমি গুঁড়ো করে দাও, খুব ছোট ছোট ক্ষুদ্র ক্ষুদ্র কণা পাওয়া যাবে, তখন তার পৃষ্ঠতলের ক্ষেত্রফল বৃদ্ধি পায়। আর এই পৃষ্ঠতলের ক্ষেত্রফল বৃদ্ধি পেলে বিক্রিয়ার হার বৃদ্ধি পাবে। ঠিক আছে, তার ফলে শিল্প উৎপাদন, আমার তো চাই যে ওই পদার্থগুলো বেশি উৎপাদন হবে, তাহলে উৎপাদনের হার বৃদ্ধি পাবে। তাহলে কি হলো, ব্যবহৃত অনুঘটক সূক্ষ্ম চূর্ণ আকারে নেওয়া হয় কারণ চূর্ণ অনুঘটকের পৃষ্ঠতলের ক্ষেত্রফল বৃদ্ধি পায়। গোটা একটা অনুঘটক আর তাকে যখন চূর্ণ করে দেবো, চূর্ণ অনুঘটকের পৃষ্ঠতলের ক্ষেত্রফল বৃদ্ধি পায়। ক্ষেত্রফল বৃদ্ধি পেলে বিক্রিয়ার হার বৃদ্ধি পাবে। অনুঘটকের কাজই হচ্ছে বিক্রিয়ার গতিকে বাড়িয়ে দেওয়া, এর ফলে উৎপাদনের হার বৃদ্ধি পাবে। লাস্ট কোশ্চিন, একটা অঙ্ক দিয়েছে, একটি তড়িৎ কোষের তড়িৎচালক বল 10 ভোল্ট, একটি কোষের তড়িৎচালক বল 10 ভোল্ট, আভ্যন্তরীণ রোধ 2 ওহম। তড়িৎ কোষটিকে 8 ওহম রোধের সঙ্গে যুক্ত করা হলো। রোধটিতে 60 সেকেন্ডে কত জুল তাপ উৎপন্ন করা হবে তা নির্ণয় করো। এখানে বলেছে দেখো, রোধের মধ্যে দিয়ে কি পরিমাণ প্রবাহ হয় আমাকে বের করতে হবে। কেন না, উৎপন্ন তাপের ফর্মুলা I²RT, অর্থাৎ প্রবাহ মাত্রার বর্গের সমানুপাতিক, উৎপন্ন তাপ প্রবাহ মাত্রার বর্গের সমানুপাতিক, তাহলে I²। তারপরে যে রোধের মধ্য দিয়ে যাচ্ছে সেই রোধের সমানুপাতিক, আর কতটা সময় ধরে তড়িৎ পরিবহন হচ্ছে সেই সময়ের সমানুপাতিক, অর্থাৎ উৎপন্ন তাপ H = I²RT। তাহলে প্রথমে এই আইটা বের করতে হবে। রোধের মধ্য দিয়ে প্রবাহ মাত্রা কত? I = E/R+R, অর্থাৎ R+R বলতে দেখো কোষের আভ্যন্তরীণ রোধ, সেটা স্মল r দ্বারা আমরা ডিনোট করি, সেটা 2, আর হচ্ছে যে 8 ওহম রোধের সঙ্গে যুক্ত করা হয়েছে, তাহলে বড় R অর্থাৎ ক্যাপিটাল R = 8। তাহলে টোটাল রোধ কত? টোটাল রোধ 8 + 2 = 10।
তাহলে পরিবাহীর মধ্যে প্রবাহ মাত্রা I সমান আমরা V/R জানি, সেই ফর্মুলা লাগালে এখানে পাবো 1 ওহম। তারপরে উৎপন্ন তাপের ফর্মুলায় বেশ করে দেবো I² RT, I = 1, R = 8, T = 60, হ্যাঁ, দিয়ে গুণ করে দিলে 480 জুল, উৎপন্ন তাপ 480 জুল। আজ এই পর্যন্ত, থ্যাংক ইউ।